সকলকে স্বাগত আমাদের এনবিপি শোতে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার প্রত্যেক দিনের অনুষ্ঠান, প্রতিদিন আপনারা অনুষ্ঠান দেখে অভ্যস্ত। একদম রেগুলার টাইমে আমরা উপস্থিত হয়ে যাই। লাইভ প্রোগ্রাম থাকা মানেই তো আপনারা ফোন করতে পারেন, তবে একটু পর থেকে ফোন নেব। আপনারা যা রোগ ব্যাধি আছে ডিসকাস করতে পারেন। আমাদের ডাক্তারবাবুরা অবশ্যই জানেন, সবাই ওয়েল কোয়ালিফাইড ডক্টরস, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ডক্টরস, ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডক্টরসরা এনবিপিতে রয়েছেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, সবার মনের মধ্যে গেঁথে গেছে আয়ুর্বেদ মানেই এই নামটি, কেননা অনেক অনেক বছর পুরনো টিভি শো আপনারা দেখে অভ্যস্ত এবং সোশ্যাল মিডিয়াতে প্রোগ্রাম থাকে, আপনাদের জন্যই প্রোগ্রাম। এবং অবশ্যই আপনারা কিন্তু হেল্পলাইন নাম্বারটা লিখে রাখবেন। লাইভে তো ফোন করেন অনেক মানুষ বিভিন্ন রোগ ব্যাধিতে যারা আক্রান্ত, কিন্তু তার পাশাপাশি আপনারা কিন্তু হেল্পলাইনটা, আমি বারবার বলি অনুষ্ঠানের শুরুতে, আপনারা লিখে রাখবেন। হেল্পলাইন নাম্বার আপনাদের সুবিধার্থে আপনারা পরে যোগাযোগ করতে পারবেন। সকাল 10টা থেকে রাত 10টা খোলা থাকে হেল্পলাইন নাম্বার। হেল্পলাইনে আপনারা সবাই কিন্তু কথা বলে নিতে পারবেন। আপনার কাছাকাছি কোথায় চেম্বার, হাওড়া কলকাতায় তো রেগুলার চেম্বার, বাইরের চেম্বারগুলো আমি বলে দিই, কেননা অবশ্যই আপনারা জানেন 15 দিন অন্তর অন্তর আমাদের বাইরের চেম্বার হয় সব জেলায়, কলকাতা হাওড়ার বাইরে এবং বিভিন্ন রাজ্যে, আমাদের রাজ্যের বাইরেও বিভিন্ন রাজ্যে আমাদের এনবিপি চেম্বার বা ক্লিনিক রয়েছে। পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয়। আজকে আমরা ফাইব্রোমায়ালজিয়া নিয়ে আলোচনা করব, মানে ব্যথার সমস্যা নিয়ে। আমাদের মধ্যে ম্যাডাম আছেন উপস্থিত, ম্যাডামের সঙ্গেও আলোচনা হবে। এবং অবশ্যই এই ব্যথার সমস্যায় অনেক মানুষ ভুগছেন। এই যে একটু ঠান্ডা পড়ছে, শীত পড়ছে এবং সারা বছরই দেখা যায় মানুষ নানান কারণে কিন্তু ব্যথায় জর্জরিত। সেটা ছোট বয়সে হোক, মাঝ বয়সে হোক, বেশি বয়সে হোক, সিনিয়র পার্সন, ছেলে মেয়ে, পুরুষ মহিলা নির্বিশেষে, মেল ফিমেল বোথ, সবাই কিন্তু ব্যথা যন্ত্রণায় কষ্ট পান। হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, শোল্ডারে ব্যথা, নানান জায়গায় কিন্তু ব্যথা যন্ত্রণা। এগুলো নিয়ে আলোচনা করব, সময় উপযোগী আলোচনা। এবং আপনাদের জন্যই তো অনুষ্ঠান করা, আপনারা যাতে ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন এবং টিভি প্রোগ্রাম দেখে উপকৃত হতে পারেন, তাই আমাদের এই সুন্দর শো এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে রেগুলার হয়। এবং ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও কিন্তু রয়েছে আমাদের এনবিপির। এবং বলেই দিলাম, পঞ্চকর্মা ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। এই ব্যথা যন্ত্রণার ক্ষেত্রেও ডাক্তারবাবুদের যখন আপনারা দেখাতে আসেন, তারা যদি মনে করেন যে আপনাকে পঞ্চকর্মা ট্রিটমেন্টটা নিতে হবে, সেই সুবন্দোবস্ত, সুব্যবস্থা কিন্তু আমাদের এনবিপিতে রয়েছে। আপনারা বিভিন্ন জায়গায় এসে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, এসে থেকে আপনারা পেশেন্টরা এনবিপিতে পঞ্চকর্মা ট্রিটমেন্টটা নিতে পারেন। এবং অবশ্যই আপনাদের জন্যই ভালো থাকার অনুষ্ঠান, তাই মিস করবেন না কেউ। এবার আমরা একটু বাইটগুলো প্রথমে আজকে দেখে নেব, তারপর ফোন নেওয়া শুরু করব। ইন্টারভিউ পার্ট, কে কখন কেমন আছেন, কি ব্যাপার, এনবিপিতে এসে কতটা ভালো আছেন, সবটাই তো জানা দরকার। আমরা সময় পেলেই কিন্তু পেশেন্টরা কে কেমন আছেন এনবিপিতে এসে সেগুলো আমরা অবশ্যই দেখাই আপনাদের। তাই ইন্টারভিউ বা বাইটটা একটু দেখে নিই, তারপর একদম স্টুডিওতে আসছি, ম্যাডাম আছেন লাইভে, আপনারা অংশগ্রহণ করবেন, টানা আলোচনা হবে। প্রথমে আজকে একটু শুরুতে ইন্টারভিউ পার্টে চলে যাই। পেশেন্টরা কে কি বলছেন, কেমন আছেন, চলুন শুনে নিই। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। বাড়ি? বাড়ি হচ্ছে ডানকুনি, কালীপুর চেকপোস্ট। আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল বলতে, প্রথমে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে পারতাম না, গোড়ালি প্রচন্ড যন্ত্রণা হতো। তারপরে এই অবস্থায় আমি প্রচুর অ্যালোপ্যাথিক দেখাই, অ্যালোপ্যাথিক ওষুধ খাই, ক্যালসিয়াম খাই, কিন্তু আমার তাতে কোনো রিকভার হয়নি। তারপর আমি সেটা করে হোমিওপ্যাথিকে চলে যাই। হোমিওপ্যাথিকও প্রায় আমি 2-3 বছর করি। হোমিওপ্যাথিকে কখনো কম কখনো বেশি এরকম হয়ে যায়, কিন্তু আমার সেইভাবে রিকভারটা হয়নি। আমার তারপরে আস্তে আস্তে দেখি যে আমি একেবারে হাঁটতে পারছি না, আমার রাত্রিবেলায় আমি ঘুমোতে পারছি না, মানে আমার একটা হাড়টা, গোড়ালির কাছে হাড়টা, পেছনের হাড়টা সেই সুপুরির মতো খুলে দিচ্ছিল এবং এত যন্ত্রণা হতো রাত্রিবেলায়, মানে পুরো মাথায় গিয়ে সেই কিটকিট করতো, ভেতরে জ্বালা করতো। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমার প্রায় ধরুন 15-20 বছর হবে এই গোড়ালির প্রবলেমটা। তা এখন লাস্ট ওই অবস্থা হয়, ওরকম কিটকিট করছে, জ্বালা করছে, হ্যাঁ, রাত্রিবেলায় ঘুমোতে পারছি না। তারপর আমি একদিন টিভির প্রোগ্রাম দেখে আমি এনবিপিতে আমি যোগাযোগ করি। তা ওখানে যোগাযোগ করে এই বি শর্মাকে আমি দেখাই।
আচ্ছা, এখানে কতদিন ট্রিটমেন্ট করছেন? এখানে আমি 3 মাস করছি। আচ্ছা, 3 আর মাস এখন treatment কি করছি। রকম আছেন? এখন আমি খুব ভালো আছি। আমার গোড়ালির যে একটা প্রবলেম ছিল, আমি যে 20 বছর ধরে গোড়ালির প্রবলেমে ভুগছিলাম, এটা আমি বুঝতেই পারছি না। মানে আমি এখন খুব ভালো আছি। তা এইটাই আর কি। আমার আর যাবতীয় যা প্রবলেম, একটু কোমরের ছিল পেন, তা সেটাও আমার এখন নেই। আমি এখন খুব ভালো আছি, হাঁটা চলাও ভালো করছি। মানে আমার যে ওই রোগটা ছিল, এটা আমি বুঝতেই পারছি না। তা ওষুধ চলছে, আমি এখন অব্দি ওনার ট্রিটমেন্টে আছি। হ্যাঁ, ওনার ওষুধ খাচ্ছি, এই আর কি। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। আচ্ছা, বাড়ি? বাড়ি কালীপুর চেকপোস্ট, গাঙ্গুলি। ঠিক। নাম? বিনয় দে, কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল। মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে। হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরাহা। আমি এখানে মোটামুটি দেখালাম, এনবিপি ওষুধ খেয়ে। তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম, সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। নাম? স্বর্ণময়ী আদর, বাড়ি? বেলগেছিয়া, এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেসার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কিরকম আছেন? 15 দিন আমি খুব ভালো আছি। আচ্ছা, এইখানে খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ, পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্য আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যখনই আমার যন্ত্রণা হতো, তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজটা নিনু, বলে কোথা থেকে তুমি ভালো হয়েছ, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেইখানে ওইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন। আজকে আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরে, আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি। মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়ফড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদর। নাম? বিনয় দে, কোথা থেকে এসছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল। মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে। হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরাহা। আমি এখানে মোটামুটি দেখালাম, এনবিপি ওষুধ খেয়ে। তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম, সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। আপনার নাম? বিনয় কৃষ্ণ গরম। বয়স? বয়স 63। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারিকুল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? পরে তো বছর 3 প্রবলেম। আচ্ছা, এখন ট্রিটমেন্ট করিয়ে কেমন আছেন? এখন ট্রিটমেন্ট আমি 15 দিনের ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ভালো আছি। আর হাত পা যে ওপর দিকে উঠে গেল, সেখানে একটু নেমেছে হাত পাতগুলো। আচ্ছা, আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথ আসুন, আপনার যত বড়ই অসুখ হোক না কেন, আপনি সারবেন। অতি অবশ্যই না, একবার চিন্তা ভাবনা করবেন না, সারবেন, অতি অবশ্যই সারবেন। থ্যাংক ইউ। নাম? রিকা দাস। বয়স? 50। আচ্ছা, কোথায় থেকে আসছেন আপনি? আমি এখানেই থাকি, বাড়ি।
আচ্ছা, আর কি সমস্যা ছিল আপনার? আমার ওয়েট লসটা হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু বলবে বেশি করে খাও বেশি করে খাও, কিন্তু আমি খাবোটা কি করে, আমি তো খেতেই পারছিলাম না। কিন্তু যেদিন থেকে আমি ডাক্তারবাবুকে দেখেছি, ডাক্তারবাবু আমার কিছু পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরীক্ষাগুলো করার আগে থেকে ডাক্তারবাবু ওষুধ খেয়ে আমার অসম্ভব খিদে সব রকম বেড়েছে। আমি বাইরের খাবার কিছু খাই না, কিন্তু আমি ঘরের খাবারটাই আগে আমার সেটাও ভালো লাগতো না, কিন্তু এখন আমি সবটাই খেতে পারি। আচ্ছা, আপনার ওয়েটটা কি বেড়েছে এখন? অনেকটা বেড়েছে, মানে 4 না 5 মাসে আমি 8 কেজি 9 কেজি ওয়েট বাড়িয়েছি। আচ্ছা, আপনি বাড়িয়েছে বলতে কি, অনেক ডাক্তারবাবুর জন্য। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদের জন্য কোনো মেসেজ দেবেন? মেসেজ আমি সবসময় দিচ্ছি যে এনভিপি হাত ধরে আমি ভীষণ উপকার পেয়েছি, ভীষণ, মানে আমি মিরাক্কেল, আমি ভাবতে পারিনি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কিছু বাকি নেই, ঠিক তো আছে। কেউ কিন্তু আমার এই কাজটা করে দিতে পারেননি, উনি যেটা পেরেছেন। উনি আমাকে যখন ওষুধটা দেন না, প্রথম আমি যেদিন আসি উনি কিন্তু আমাকে বলেছিলেন আপনার প্রচন্ড খিদে হবে, একদম সত্যি কথা। আপনার নাম কি? আমার নাম বিনয় বিশ্বাস। আপনার কি অসুবিধা? আমার প্রস্রাবের অসুবিধা ছিল, কিডনির অসুবিধা ছিল। কিডনিতে কি ছিল? কিডনিতে রিপোর্টে একটা সিস স্টোন টাইপের। হ্যাঁ, একটা স্টোন ছিল, তাই তো? তো আপনি কোথায় ট্রিটমেন্ট করাচ্ছিলেন? ডাক্তার বি শর্মার কাছে। ডক্টর বি শর্মার কাছে। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, তাই তো? ইউনিয়নের রিসার্চ সেন্টার। তো এখন আপনি কেমন আছেন? এখন রিপোর্টে আমি এইগুলো ভালো বুঝতে পারছি। একবার রিপোর্টটা কি একবার দেখাতে পারবেন, যে হ্যাঁ। আপনার আগের রিপোর্টটা কি ছিল? এক এক করে দেখান, আগের রিপোর্টটা আগে দেখান। আর এখন যে রিপোর্টটা করেছেন, লাস্ট যে রিপোর্টটা করলেন, সেটা একবার দেখান। এই তাহলে রিপোর্টে আপনি একদমই সুস্থ আছেন, তাই তো? হ্যাঁ, যে রোগীর জন্য এসেছিলেন, কিডনির যে সমস্যাটা, সেখান থেকে আপনি সুস্থ আছেন, তাই তো? আপনার নাম? আমার নাম বিনয় বিশ্বাস। বাড়ি? বাড়ি বারাসাত। ফিরে এলাম স্টুডিওতে আবার। পেশেন্টরা কে কেমন আছেন এনবিবিতে এসে সেই ইন্টারভিউগুলো একটু শোনালাম। প্রথমে ম্যাডাম তো আছেই, আমি উপস্থিত বলেই দিয়েছিলাম প্রোগ্রামে যাওয়ার আগে, মানে ইন্টারভিউ পার্টে যাওয়ার আগে প্রোগ্রামে ঢুকেই বলেছিলাম যে ম্যাডাম আজকে উপস্থিত, ডক্টর এন ভট্টাচার্য, এবং ফাইব্রোমায়ালজিয়া নিয়ে আজকে আলোচনা, অর্থাৎ ব্যথার সমস্যা। ম্যাডামকে প্রথমে একটু নমস্কার, স্বাগত জানিয়ে নিই। ম্যাডাম নমস্কার এবং স্বাগত আপনাকে স্টুডিও। নমস্কার। শুরু করি ব্যথার কষ্টগুলো নিয়ে। কি ধরনের পেশেন্ট, শীত পড়লে কি একটু পেশেন্টরা বাড়ে আপনাদের এখানে এই ব্যথার সমস্যা নিয়ে? একদমই একটু ঠান্ডার সময় বা একটু বর্ষাকালের দিকে বেশিরভাগ পেশেন্ট দেখা যায় যাদের গা হাত পায়ে ব্যথা, এই সমস্যাগুলো থাকে। দেখুন, ব্যথার কিন্তু অনেক কারণ হতে পারে। আপনার ব্যথা হচ্ছে তাতে আপনার আর্থ্রাইটিসের সমস্যা চলে এসে সেরকম কিন্তু নয়। আপনার নার্ভের সমস্যা থেকে হতে পারে, সেটা মাসেলের সমস্যা থেকে হতে পারে, আপনার টেন্ডারের সমস্যা থেকে হতে পারে, হাড়ের সমস্যা তো অবশ্যই রয়েছে, যেটা আমরা আর্থ্রাইটিস নামে আমরা যেটাকে জানি। ফাইব্রোমায়ালজিয়া একটি এরকম সমস্যা যেখানে আপনার ব্যথার পাশাপাশি আরেকটি যেটা আপনি সিমটমস দেখতে পাবেন, সেটা হচ্ছে আপনার একটু বডি ম্যালেজ, মানে গা ম্যাজম্যাজ করা আমরা যেটাকে বলি, অলস লাগা, বা আপনার কোনো কাজ করতে ইচ্ছে করছে না, তার পাশাপাশি আপনার গা হাত পায়ে ব্যথাও রয়েছে। তো ফাইব্রোমায়ালজিয়াতে আপনি এই সিমটমসটি আলাদা করে দেখতে পাবেন। বাদবাকি যে ব্যথার সমস্যাগুলো হচ্ছে তার মধ্যে এক একটার এক এক রকম ক্যারেক্টারিস্টিক্স থাকে। ফাইব্রোমায়ালজিয়ার মধ্যে আপনার ব্যথার পাশাপাশি একটু আপনার গা হাত পা ঝিমঝিম করছে বা ম্যাজম্যাজ করছে, এই অনুভূতিটাও আপনার থাকবে। লাইভ মানে তো ফোনও নিতে হবে, ফোনগুলো আসতে শুরু করে দিয়েছে, ম্যাডাম আছেন, একের পর এক ফোনও নেব, আলোচনাও চালিয়ে যাব আমরা। আপনার প্রোগ্রাম রেগুলারলি এইভাবেই ফলো করছেন এবং উপকৃত হচ্ছেন। কে আছেন, কোথা থেকে বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন। বলছি আমার ভাইকে 7 বছরের, গায়ে লাগে না। একটু পরিষ্কার ভাবে বলবেন, বোঝা গেল না। ভাইকে 7 বছরের। 7 বছরের ভাইজি? খাচ্ছে, পটি করে বলছি। ও খাওয়া দাওয়া করে কিন্তু পটি বেশি হয়, কোনো গায়ে ডেভেলপ করছে না আর কি, শরীরটা রোগা। হ্যাঁ, রোগা।
আচ্ছা, এটা কি ওর জন্ম থেকেই বরাবরই ছিল না এখন ইদানিং এই সমস্যাটা দেখা দিচ্ছে? দেখুন, ওর ডাইজেশন পাওয়ারটা কম রয়েছে, স্বভাবতই ওর হজম শক্তিটা কম রয়েছে, যার জন্য খাবার খাওয়ার পরই হয়তো তার স্টুল হয়ে যাচ্ছে, তার পটি হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে প্রথমত যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে বাইরের খাওয়া দাওয়া আপনার একদমই তো ওকে দেওয়া চলবে না, এখন কোনো প্যাকেট জাতীয় খাবার দেবেন না, চেষ্টা করবেন ঘরে রান্না করি ভালো খাবার যেটা সেটা দেওয়ার, তেল ঝাল মশলাটা একটু কম দিন। আর যদি তারপর মনে হয় যে না এর একটা পার্মানেন্ট সলিউশনের দরকার, কারণ মাত্র ওর 7 বছর, এখনো টেস্ট বাডগুলোর সঠিকভাবে এখনো আসেনি, আরো পরবর্তী সময় আরো অন্যান্য খাওয়া দাওয়ার টেস্ট বাড ওর মধ্যে চলে আসবে। তো একটুখানি আমি বলবো যে যদি আপনি মনে করেন যে না আপনার সমস্যাটা সমাধানের দরকার রয়েছে, আপনি আমাদের যে কোনো চেম্বারে এসে দেখা করতে পারেন। আপাতত আপনি যেটা করবেন সেটা হচ্ছে তার খাওয়া দাওয়ার মধ্যে একটুখানি আপনি সবুজ শাকসবজি বেশি একটু অ্যাড করুন, যেই সময় যেই ফল রয়েছে সেটা দেবেন, যেই সময় যে সবজিটা রয়েছে সেটা আপনি দেবেন, খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিন, আমার মনে হয় আস্তে আস্তে সমস্যাটা ঠিক হয়ে যাবে। অনেকেই দেখবেন খাচ্ছে কিন্তু রোগা, ওয়েট গেইন করছে না, সেখানে কিন্তু ম্যাডামদের মতো এক্সপার্ট আমাদের এনবিপিতে অনেক ডক্টরসরা সবাই রয়েছেন, একটু এসে যোগাযোগ করতেই হবে। কেন এত রোগা, কি কারণে রোগা এবং কেন ওয়েট গেইন করতে পারছে না? আপনি চাইছেন আপনার ঘরের বাচ্চাটি একটু মোটাসোটা হোক, কিন্তু খাওয়া দাওয়া করছে কিন্তু কিছুতেই হচ্ছে না, এটা কিন্তু একবার দেখিয়ে নেওয়া দরকার, ডক্টরদের সাথে এসে কনসাল্ট করে নেওয়া দরকার। আমাদের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই 9830235527 এবং 398302355527 এবং 37, এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আর অবশ্যই ব্যথা নিয়ে আলোচনা করছিলাম, বিভিন্ন কারণে ব্যথা যন্ত্রণায় মানুষ ভোগেন, তো সে ব্যাপারটা একটু আরেকটু বিস্তারিতভাবে জেনে নিন। ফাইব্রোমায়ালজিয়া বেশিরভাগ ক্ষেত্রে ফিমেলসদের মধ্যেই সমস্যাটি বেশি দেখা দেয়। এই ফাইব্রোমায়ালজিয়া কেস প্রচুর পরিমাণে যে রয়েছে সেরকম নয়, আপনার খুব কম কেসেসই আমরা এরকম পাই, কিন্তু তার মধ্যে ফিমেলরা বেশি প্রোন এই ফাইব্রোমায়ালজিয়ার এই সমস্যাটিতে। 30 থেকে 45 ইয়ার্সের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা দেয়, কারণ তখন এমনিতেও বডিতে ফ্যাটিকনেস প্রচুর বেশি চলে আসে, তার পাশাপাশি আপনার এই যে ব্যথা হচ্ছে তার কিন্তু কারণ হচ্ছে দুটো, এক হচ্ছে আপনার ব্রেন, দ্বিতীয়ত হচ্ছে আপনার স্পাইন। কেন ব্রেন বা স্পাইন? আপনার ব্রেন যেখান থেকে আপনার নার্ভগুলো আপনার সারা শরীরের মধ্যে সঞ্চালিত হচ্ছে, আমাদের প্রত্যেকটা নার্ভ আমাদের ব্রেন থেকেই কিন্তু তার সিগন্যাল আসছে, সেখান থেকে কিন্তু সঞ্চালন হচ্ছে নার্ভগুলোর। আর স্পাইন কেন? কারণ আমাদের একদম এখান থেকে আমাদের ঘাড়ের যে স্পাইন শিরদাঁড়া যেটা রয়েছে সেটা আমাদের ব্রেন থেকেই শুরু হয়ে সেটা সম্পূর্ণ আমাদের কক্সিস পর্যন্ত রয়েছে। সেই স্পাইনের মধ্যেও যদি আপনার কোনো সমস্যা থাকে, যে হাড়ের কোনো সমস্যা, সেখান থেকে আপনার ফাইব্রোমায়ালজিয়ার সমস্যা আসতে পারে, নার্ভের সমস্যা থেকেও তো আপনার ফাইব্রোমায়ালজিয়া হতেই পারে। ফাইব্রোমায়ালজিয়ার মধ্যে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার হয়তো বডির যে কোনো একটা পার্ট, হয়তো আপনার রাইট সাইড বা আপনার আপার বডি পোর্শন বা লোয়ার বডি পোর্শনে আপনার ব্যথা হচ্ছে, ব্যথাটা আপনার ছড়িয়ে স্প্রেড টাইপ পেইন আপনার হবে, যে আপনার পুরোটা ডান দিকের হাত পা আপনার কোমর ডান দিক সম্পূর্ণ আপনার ব্যথা করছে, কোনো প্রিকিং টাইপ মানে খোঁচা লাগার মতো ব্যথা নয়, পুরো ওয়াইড স্প্রেড পেন এটাকে বলা হয়। আপনার সম্পূর্ণ অঙ্গতে দেখবেন আপনি ব্যথা করছে, আপনার ডান দিকের হাতে পায়ে বা আপনার কোমরের নিচে অংশতে পায়ে দুটো পায়ে ব্যথা হচ্ছে। হেডেক একটি আরো একটি সিমটমস, আপনার ফাইব্রোমায়ালজিয়ার মধ্যে হেডেকও হতে পারে, মাথা ব্যথা আপনার হতে পারে, বা আপনার যে টেম্পারোম্যান্ডিবুলার মানে এই জায়গায় যে আপনার হাড়গুলো রয়েছে এখানেও আপনার ব্যথা হতে পারে। তো অনেক সিমটমস রয়েছে ফাইব্রোমায়ালজিয়ার। কিছুটা এটা জেনেটিক্স, জিনগত, যদি আপনার ফ্যামিলিতে এরকম কারোর হিস্ট্রি থাকে যে ফাইব্রোমায়ালজিয়া রয়েছে সেটা আপনার মধ্যে আসতে পারে। বা তার আরেকটি কারণ যে এর কজ কি, কেন আমাদের ফাইব্রোমায়ালজিয়া হচ্ছে, তার আরেকটি কারণ হচ্ছে যে আপনার কোনো ইনসিডেন্ট ট্রিগার হওয়া। কেমন ইনসিডেন্ট? আপনার ধরুন কোনো ইনজুরিজ রয়েছে আপনার বডির মধ্যে, বা কোনো ইনফেকশন রয়েছে, বা কোনো সার্জারি আপনার শরীরের মধ্যে হয়েছিল, সেখানে যদি কোনো ধরনের আপনার ট্রিগার হয়, আপনার যে জায়গায় সার্জারি হয়েছিল যেখানে কাটা রয়েছে আপনার, সেখানে যদি আপনি আবার আপনার যদি চোট লাগে বা যদি কেটে যায়, সেখান থেকেও কিন্তু আপনার ফাইব্রোমায়ালজিয়ার মতো সমস্যা আসতে পারে। আরেকটি কারণ হচ্ছে আমাদের সাইকিয়াট্রিক প্রবলেম। সাইকিয়াট্রিক প্রবলেম মানে ধরুন আপনার অতিরিক্ত স্ট্রেস রয়েছে বা অ্যাংজাইটি রয়েছে বা ডিপ্রেশন রয়েছে, সেখান থেকেও দেখবেন একটা হেডেক চলে আসে, মাথা ব্যথা চলে আসে, বা আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে, আপনার মানে সারা শরীরে আপনার ব্যথা হচ্ছে, খুব ফ্যাটিক লাগছে আপনার, সেটিও কিন্তু একটা ফাইব্রোমায়ালজিয়ার আপনার সিমটমস। তো সিমটমস গুলো এরকম ভাবে ডিভাইড করা রয়েছে, একটা আপনার সাইকিয়াট্রিক কজ হতে পারে, একটা আপনার ফিজিক্যাল কজ হতে পারে।
বেসিক্যালি আমরা সাইকিয়াট্রিক কজেরই ফাইব্রোমায়ালজিয়ার পেশেন্ট বেশি দেখে থাকি, যাদের অতিরিক্ত স্ট্রেস বা টেনশন রয়েছে তাদের এই সমস্যাটি বেশি দেখা দেয়। তার থেকে আপনার ঘুম ইন্টারাপ্ট হবে, আপনার ঘুমটা ঠিকভাবে হবে না, আপনার ব্যথার জন্য ঘুমটা বারে বারে আপনার ভেঙে যাবে। যদি ঘুম আবার ঠিকভাবে না হয় তাহলে আপনার সারা গা হাত পা আপনার ম্যাজম্যাজ করা বা ব্যথা করা এই সমস্যাগুলো আসবে। তো একটার সাথে কিন্তু এটা রিলেটেড রয়েছে। ঠিক, অনেক কারণে কিন্তু এই ব্যথা যন্ত্রণায় কষ্ট পাই আমরা, তবে ফেলে রাখবেন না। ওই একটু হচ্ছে আবার দেখি কিছুদিন পর কমে যাবে সেরকম না। দেখবেন যে কোনো রোগ আপনি যখন ফেলে রাখেন সেটা ক্রনিক পর্যায়ে চলে যায়, আস্তে আস্তে জটিলতা বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে আগে থেকেই ডাক্তারদের পরামর্শ নেওয়াটা খুব দরকার। এনবিপির প্রোগ্রাম মানেই আপনারা অবশ্যই এনবিপি ইউনানিয়া ডায়াবেটিস রিসার্চ সেন্টারের নামটা আমি বারবার বলি, মনে গেঁথে গেছে। আপনারা লাইভে আছেন, আমরা আছি লাইভে, আপনারা ফোন করতে পারবেন, ফোনে চলে আসুন। এবং অবশ্যই কলকাতায় ল্যান্সডাউন চেম্বার আছে, খিদিরপুর, হাতিবাগান, আমতলাতে চেম্বার, যেটি জোকা, ঠাকুরপুকুর, তারপরেই আমতলা। আর মধ্যমগ্রামে তো রেগুলার চেম্বার, আমাদের হেড অফিস এনবিপির। পঞ্চকর্মা ট্রিটমেন্টের সুব্যবস্থা আছে হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরেও কিন্তু আমাদের অবশ্যই চেম্বার রয়েছে এনবিপির। এবার আমি বাইরের চেম্বারগুলো একটু বলে দিই, কোন ডাক্তারবাবু কোথায় থাকছেন এই রিসেন্ট বাইরের চেম্বারগুলোতে, সেগুলো একটু জেনে নিন। ডক্টর হালদারকে পাবেন আপনারা ঝাড়গ্রাম চেম্বারে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দিল্লিতে পাবেন ডক্টর এ হালদারকে, আগরতলায় পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, আমাদের ম্যাডাম যিনি আজকে লাইভে আছেন তিনি নিজে থাকছেন খড়গপুরে, ডক্টর এন ভট্টাচার্য পরবর্তী খড়গপুর চেম্বারে। শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল থাকবেন, বহরমপুরে ডক্টর এ হালদারকে পাবেন, শিলচরে ডক্টর বি শর্মা আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর, সিএমডি শিলচরে কিন্তু থাকছেন। আচ্ছা, এর পাশাপাশি শিলচরের পাশাপাশি গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে পাবেন, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার, হেরিয়াতে ডক্টর এ হালদার, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, ক্যানিংয়ে ডক্টর আর দে, মালদাতে আবার ডক্টর বি শর্মা থাকবেন, আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর অফ এনবিপি ইউনানিয়া ডায়াবেটিস রিসার্চ সেন্টার। মালদায় থাকছেন ডক্টর বি শর্মা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য ম্যাডাম যিনি আজকে আছেন, এর পরের চেম্বার বর্ধমানেও কিন্তু ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। বাঁকুড়াতে ডক্টর এ হালদার থাকবেন, আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মা, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, নিউ কুচবিহারে ডক্টর এস ঘোষাল, আরামবাগে ডক্টর এ হালদার, বোলপুরে ডক্টর এস ভাদুরী, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা, পুরুলিয়ায় ডক্টর এ হালদার, কাকদ্বীপে ডক্টর এস খানকে আপনারা পাচ্ছেন। আমি রিসেন্ট এই কয়েকদিনের মধ্যে এই চেম্বারগুলো বাইরে রয়েছে। কলকাতা হাওড়ায় তো রেগুলার চেম্বার, বাইরের চেম্বারগুলো 15 দিন অন্তর অন্তর হয়। সেই ডেটগুলো মানে কোথায় কোন চেম্বারে কোন ডক্টর থাকছেন সেটা আমি বলে দিলাম। আচ্ছা, ফোনটা নিয়ে আবার আলোচনায় আসছি। কে আছেন বলুন। হ্যালো। নমস্কার। নমস্কার, বলুন। আমি আমতা থেকে বলছিলাম। হাওড়া আমতা? হ্যাঁ। বলুন কি সমস্যা, ম্যাডাম আছেন, বলুন লাইভে কি প্রবলেম আপনার, বলুন। আমার সমস্যাটা হলো আমাকে ঠান্ডা লেগে যাচ্ছে, যে জিভে মানে দানা দানা বেরিয়ে গিয়ে ব্যথা করছে। আচ্ছা, ঠান্ডা লেগে যাচ্ছে, সেটা কি আপনার শুধু শীতকালে হয় না 12 মাসে এই প্রবলেমটা রয়েছে? না না, প্রায়ই হচ্ছে। প্রায়ই হচ্ছে। তো আপনার তার জন্য কোনো চিকিৎসা কিছু করিয়েছেন বা কোনো পরীক্ষা কিছু করিয়েছেন? না, এমনি ঠান্ডার জন্য ওষুধ এনে খেলে ভালো হয়ে যায়। তো সেটা তো আপনার হলো, আপনি রোগটাকে একটু ধামাচাপা দিয়ে রাখলেন যে আপনি ওষুধ খাচ্ছেন তাতে ভালো হয়ে যাচ্ছে, আবার আপনার প্রবলেম হচ্ছে। তো একটুখানি কিন্তু আপনাকে একটা রিপোর্ট করতে হবে। আপনি একটা রক্ত পরীক্ষা করান, আইজিই রিপোর্ট, একটা অ্যালার্জি রিপোর্ট আপনি অবশ্যই করাবেন। একটা আপনি বললেন যে আপনার ঠান্ডা লেগে যাচ্ছে, দ্বিতীয়ত আপনি বললেন যে আপনার পিঠের মধ্যে দানা দানা মতো বেরোচ্ছে, সেখানে ব্যথাও হচ্ছে আপনার। সপ্তাহে একদিন নিম পাতা সেদ্ধ করে ওই জলটা দিয়ে আপনি চান করুন। আর কাঁচা হলুদ আপনি যদি খেতে পারেন তাহলে প্রত্যেকদিন একদম অল্প পরিমাণ, ঠিক এইটুকু পরিমাণ কাঁচা হলুদ আপনি প্রত্যেকদিন সকালে খালি পেটে সেটা চিবিয়ে খাবেন। ঠান্ডা লেগে যাচ্ছে তার জন্য আপনি তুলসী পাতা খান, রোজ সকালে 6টা-7টার মতো তুলসী পাতা চিবিয়ে খাবেন। সেটা আপনার ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করবে। ইমিউনিটি পাওয়ার আপনার বুস্ট আপ হলে আপনার এই চট করে ঠান্ডা লেগে যাওয়া বা স্কিনের এই যে আপনার ইনফেকশনগুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনার হবে না। এই জিনিসগুলো আপনি শুরু করুন, আজকে থেকে আপনি এই জিনিসগুলোকে শুরু করুন করা। আর তারপর আপনি দেখুন যে আপনি কিরকম থাকছেন। যদি আপনি, আর তার মধ্যে আইজি রিপোর্টটা অবশ্যই করিয়ে নেবেন, ব্লাড টেস্ট রিপোর্টটা অবশ্যই করিয়ে নেবেন। তারপরে যদি আপনার এই সমস্যাগুলো না কমে তাহলে আমি আপনাকে বলবো যে একটু আপনি চেম্বারে এসে দেখা করবেন। হাওড়ায় আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, যেটা আপনার সুবিধা আপনি সেখানে এসে দেখা করবেন। তারপর নেক্সট আর কি করতে হবে, আপনি কিভাবে থাকলে ভালো থাকবেন, সবটাই আমরা আপনাকে বলবো। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে।
হ্যাঁ ধন্যবাদ। একটু হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, হেল্পলাইন নাম্বারে একটা ফোন করে নিন। হাওড়ায় কোথায় আপনার সুবিধা হবে একবার এসে দেখাবেন, রিপোর্টটা করে নিয়ে এলে আরো ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম। চলে আসি আবার যে আমাদের এখানে কি ধরনের ট্রিটমেন্টের সুবিধা আছে এই ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে, একটু বলে দিন। প্রথমত বলবো, দেখুন ব্যথার সমস্যার জন্য আমরা প্রত্যেকেই একটা জিনিস আমরা জানি যে ব্যথা হচ্ছে তার জন্য আমাকে ওষুধ খেতে হবে, ব্যথাটা কমে যাবে, আমি ভালো আছি। এটা কিন্তু একটা ভুল ধারণা। আপনার ব্যথা কিন্তু কোনো রোগ নয়, এটি আপনার রোগের একটা উপসর্গ রয়েছে। আপনার এই যে গা হাত পা ব্যথা হচ্ছে তার একটা কারণ রয়েছে, সেই কারণটাকে আগে ডিটেক্ট করতে হবে, সেই কারণটার আপনি চিকিৎসা করুন, আপনার ব্যথার সমস্যা এমনিতেই কমে যাবে। আপনার হাড় ক্ষয় পেয়ে গেলে আপনার ব্যথা হতে পারে, আপনার নার্ভের মধ্যে ব্লকেজ চলে আসলে আপনার ব্যথা হতে পারে, আপনার যদি মাসল টিয়ার হয়ে যায়, টেন্ডন ছিঁড়ে যায়, তাহলে আপনার ব্যথা হতে পারে। তাকে কারণটাকে বুঝতে হবে, তাহলে ব্যথা আপনার এমনিতেই কমে যাবে। আপনি ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটাকে আপনি জাস্ট একটু বন্ধ করে রাখলেন, আজকে ওষুধ খাবেন, 3 দিন ভালো থাকবেন, তারপর দিন আবার আপনাকে ওষুধ খেতে হবে, এভাবে তো আপনার লাইফটা চলবে না। কারণ পরবর্তী সময়ে আপনার এই ব্যথার ওষুধ থেকে আরো বাদবাকি আপনার অর্গানগুলোও কিন্তু নষ্ট হতে থাকবে, তো সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। তো যখনই আপনার এরকম ব্যথার সমস্যা হচ্ছে, দেখুন আজকে আপনি খুব ভারী কাজ করলেন, প্রচুর ছোটাছুটি করলেন, বা কোনো একটা এক্সজশন থেকে আপনার 1 দিন 2 দিন গা হাত পা ব্যথা করছে, সেটা অনেকের ক্ষেত্রেই হয়। সেখানে আপনি সামান্য একটু গরম জল দিয়ে চান করা বা গরম শেক দেওয়া, একটু গায়ে রোদ লাগানো, তার থেকে আপনার এই জিনিসগুলো কিন্তু সাবসাইড হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু এটা যদি আপনার বারে বারে হয়, রিপিটেডলি হয়, বা আপনার হাঁটু ফুলে যাচ্ছে, পায়ের গোড়ালি ফুলে যাচ্ছে, বা আপনি ঘাড় নিচু করতে পারছেন না, কোমর বেন্ড করতে পারছেন না, এরকম প্রবলেম যদি আপনি অনেকদিন ধরে দেখছেন, তাহলে অবশ্যই আপনার ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, প্রপার আপনার ইনভেস্টিগেশন করতে হবে। অনেক আমরা পেশেন্ট দেখি যাদের কোনো ইনভেস্টিগেশনই হয়নি, 3 বছর 4 বছর ধরে হাঁটু ব্যথা, কিন্তু একটা সামান্য এক্সরে রিপোর্ট হয়নি। বড় বড় এমআরআই, ইউএসজি এগুলো করে কোনো লাভ নেই, সামান্য একটা এক্সরে রিপোর্ট করুন, তার থেকে আপনার বোঝা যাবে যে আপনার হাড় ক্ষয় পাচ্ছেন, আপনার ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে না, আপনার হাড় ভাঙছে, কি হচ্ছে তার থেকেই বোঝা যাবে। প্রচুর পেশেন্ট কি আমরা দেখি যে হাঁটু ব্যথা হচ্ছে, হ্যাঁ আমি তো ডাক্তারবাবু দেখিয়েছি, আমাকে মেডিসিন দিয়েছে, আমি খেয়েছি, কিন্তু রিপোর্ট কিছু হয়নি। কেন আপনি রিপোর্ট করবেন না? আমরা বারে বারে কেন রিপোর্ট করাই যে আপনি আমার কাছে যখন এসেছিলেন তখন আপনার রিপোর্ট কেমন কি রয়েছে, আফটার ট্রিটমেন্ট আপনি কেমন কি রয়েছেন, সেটা কমলো না বাড়লো না একই জায়গায় রয়েছে, সবটাই আমরা আপনাকে জানাবো। এমন কোনো ব্যাপার নেই। অনেক জায়গায় আমি দেখেছি যে একবার ইউএসজি রিপোর্ট করলো, সিস্টের সমস্যা, মেডিসিন দিল, বললো 3 মাস খাবেন ঠিক হয়ে যাবেন। আদৌ আপনি ঠিক হলেন কিনা সেটা আপনি জানবেন না। এরকম তো নয় যে ডাক্তার বলে দিল আপনি ঠিক হয়ে গেছেন, আপনি ঠিক হয়ে গেলেন, এটা তো হয় না। আপনাকে তো রিপোর্ট করে দেখতে হবে যে আদৌ সেটা ঠিক হয়েছে কিনা। অনেক জায়গায় আমি এই জিনিসটা দেখি যে রিপোর্ট করলো যে সিস্ট ছিল, 3 মাস ওষুধ খাবেন আপনি ঠিক হয়ে যাবেন, নেক্সট আর কোনো রিপোর্ট করা হলো না। আমরা যে আবার রিপোর্ট করবো তখন দেখা গেল সেম আবার প্রবলেমটা আপনার রয়েছে, যার জন্য আমরা একটা টাইম পিরিয়ড ধরে আমরা ট্রিটমেন্টটা করার চেষ্টা করি। আফটার সার্টেন টাইম আমরা আবার রিপোর্ট করাই যে আপনি নিজেও দেখুন আর আমরাও দেখবো যে জিনিসটা কমছে না বাড়ছে। যদি কমছে টু গুড, আমরা সঠিক পথে হাঁটছি। যদি না কমে বা যদি সেম জায়গায় থাকে, তখন সেখানে আমাকে মেডিকেশনটা চেঞ্জ করতে হবে, বা আপনার ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে হবে, আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। তো তার জন্য রিপোর্টস খুব জরুরি করাটা। আর যে কোনো রোগ যদি খুব তাড়াতাড়ি আপনার ডিটেক্ট হয়, সেটা সারতেও আপনার টাইম কম লাগবে। যদি অনেক দিনের আপনার সমস্যা হয়, সেখানে কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে, সেখানে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আপনি একটা রোগ নিয়ে আপনি ভুগছিলেন, যখন আপনি 14 জায়গায় দেখালেন, তারপর একটা রোগের থেকে আপনার 6টা রোগ চলে এলো, আপনি কিন্তু এখন আমার কাছে 6টা রোগ নিয়ে এসেছেন, আমাকে ওই 6টা রোগকে ঠিক করতে হবে, একটু সময় দিতে হবে। আমরা বারে বারেই বলি যে একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট, তো একটা মিনিমাম আমরা টাইম আপনাকে সাজেস্ট করবো যে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যাটার সমাধান হবে। রিপোর্ট করাবো, আপনি কেমন আছেন তার ফিডব্যাক আমরা নেব, যার জন্য আমরা পেশেন্টকে হয়তো প্রত্যেক মাসে আমরা ডেট দিচ্ছি বা একটা সার্টেন টাইম পরে আমরা রিপোর্ট করাচ্ছি। প্রত্যেকেরই একটা রুলস রয়েছে, একটা ওয়ে রয়েছে, আমরা সেভাবেই আমরা চিকিৎসা করার চেষ্টা করি। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট এনবিপিতে হয়, ম্যাডাম খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন। আপনি কি কন্ডিশনে এলেন, প্রথম এনবিপিতে এলেন, আপনার অবস্থা কি রকম রয়েছে সেটা যেমন রিপোর্ট করে আপনি দেখলেন। 1 মাস ট্রিটমেন্ট, 2 মাস ট্রিটমেন্ট, 3 মাস ট্রিটমেন্টের পর আপনি কতটা ইমপ্রুভ করলেন সেটাও কিন্তু রিপোর্ট করে আপনার চোখের সামনে দেখিয়ে দেওয়া হবে যে আপনি কতটা ভালো আছেন, কতটা সুস্থ হচ্ছেন। আচ্ছা, কে আছেন বলুন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। আচ্ছা বলুন। নমস্কার। বলছি মানে আমার না একটু গলায় টনসিলের জন্য না শীতকালটা পড়েছে, মানে গলাটা খুব জ্বালা করতে শুরু করেছে। এই বেলার দিকটা ঠিক সন্ধ্যেটা ভাঙাবো ঠিক এরকম সময়টাই হয়,
আচ্ছা আচ্ছা আচ্ছা, গলায় শুধু আপনার জ্বালা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আর ঘুম থেকে উঠলেই না মানে একটা আমি আসছি ধরুন গলা জ্বালা করছে। আচ্ছা, গলা জ্বালা করছে, গলায় ব্যথা নেই আপনার কোনো? না না না, ব্যথা নেই, জ্বালা করছে। বা আপনার ঢোক গিললে মনে হয় যে গলার মধ্যে কিছু একটা আপনার আটকাচ্ছে? আটকে আছে, রাইট রাইট, হ্যাঁ। তো টনসিলের সমস্যা তাহলে আপনার অনেক দিন ধরেই রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। যদি আপনার টনসিলের সমস্যা থাকে, টনসিলাইটিসের প্রবলেম হয়, অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, কিছু হচ্ছে না। আচ্ছা, প্রথমত তো দেখুন এখানে একটা জিনিস আমি আপনাকে বলবো, মেডিকেশন ট্রিটমেন্ট তো অবশ্যই রয়েছে, কিন্তু এই জায়গায় কিন্তু আপনাকে একটু নিজেকে সাবধানে রাখতে হবে। ঠান্ডা লাগানো আপনার একদমই চলবে না। আমি অনেক সেফটিতে থাকি, মানে ধরুন মাফলার জড়িয়ে আছি, গলায় কিছু একটা দিয়ে আছি। হ্যাঁ, এটা আপনাকে করতেই হবে। আর এই যে টাইমটা, যে এখন সন্ধ্যাবেলার দিকে একটু ঠান্ডা থাকে বা সকালে ঠান্ডা থাকে, দুপুর বেলাটা প্রচুর গরম থাকে, তো এই সময়টা, এই যে ট্রান্সফরমেশনের যে এই যে টাইমটা, যে এখন ঠান্ডাটা ঢুকছে, এই সময়টা কিন্তু খুব ক্রুশিয়াল আপনার জন্য। এই সময়টা আপনি যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, নেক্সট ঠান্ডাটা আমার মনে হয় খুব বেশি আপনি কষ্ট পাবেন না। আর আপনি ঠান্ডা জিনিস খাওয়া আপনার একদমই চলবে না, ফ্রিজের জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো আপনি একদমই খাবেন না। চেষ্টা করবেন, হ্যাঁ চেষ্টা করবেন সারাদিন আপনি যে জলটা খাচ্ছেন সেটা আপনি ঈষদুষ্ণ গরম জল আপনি খাবেন। প্রত্যেকদিন আপনি গার্গল করুন, সকালে ঘুম থেকে উঠে আপনি গার্গল করবেন। একটু গরম জলের মধ্যে আপনি বিটাডিন দিয়েও করতে পারেন, বা সামান্য একটু নুন দিয়েও আপনি গার্গল করবেন। আর গরম জলের ভাপ নেবেন, সেটা আপনি একটা কর্পূর দিয়ে নেবেন। একটা বাটিতে জল গরম করে তার মধ্যে একটা কর্পূর দিন, ওই জলটার ভাপটা আপনি নেবেন, সেটা নাক দিয়েও নেবেন, মুখ দিয়েও নেবেন। এই জিনিসটা আপনি একটুখানি করবেন। আর আমি আপনাকে বলবো যে আপনার যেহেতু অনেক দিনের এটি সমস্যা, আপনাকে হয়তো লাস্টলি এটাই বলা হবে যে টনসিলাইটিসের প্রবলেম এমনিতে সারবে না, আপনি একটা ছোট সার্জারি করে নিন, টনসিলটা বাদ দিয়ে দেবেন, আপনার প্রবলেমটা থাকবে না। কিন্তু আবারও বলবো যে ছোট থেকে ছোট অর্গানেরও কিন্তু আমাদের শরীরে একটা প্রয়োজন রয়েছে, যার জন্য প্রত্যেকটা অঙ্গ আমাদের শরীরে দেওয়া হয়েছে। তো কাটাছিটির কথা একদমই চিন্তা ভাবনা করবেন না। আপনি আপাতত এই জিনিসগুলোর মধ্যে একটু চেঞ্জেস নিয়ে আসুন। তারপর আপনি যদি মনে করেন যে না আপনার একটা প্রপার ট্রিটমেন্টের দরকার রয়েছে, তো আমি বলবো একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। আপনি যা ট্রিটমেন্ট করিয়েছেন তার প্রেসক্রিপশন, রিপোর্টস সবকটা নিয়ে এসে দেখা করবেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। ঠিক আছে, একটু যোগাযোগ করুন, ফেলে রাখবেন না। যে কোনো সমস্যায় ফেলে রাখলে কিন্তু আমি বলেছি ছোট থেকে আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং বড় আকার, বৃহৎ আকার নিয়ে নেয়। তখন একটু টাইম লাগে, যে কোনো ট্রিটমেন্টেই কিন্তু একটু সময় লাগে। তখন আপনারা হেল্পলাইন নাম্বারটাও লিখুন, লাইভে তো ফোন করছেনই, হেল্পলাইন নাম্বারও খোলা আছে, অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারটায় যোগাযোগ করতে পারবেন। আচ্ছা ম্যাডাম, চলে আসে আবার ব্যথার ক্ষেত্রে। মেল ফিমেল বোথ, যে কোনো বয়সেই কিন্তু এই ব্যথার সমস্যা দেখা যাচ্ছে। হ্যাঁ, ফিমেলরা একটু বেশি প্রোন মেলদের থেকে, মানে মহিলাদের ক্ষেত্রে একটু বেশি দেখা যায় পুরুষদের থেকে। আর আফটার 30 ম্যাক্সিমাম এই সমস্যাটা দেখা দেয়, আফটার 30 আপ টু 45-50 পর্যন্ত এই সমস্যাটি দেখা দেয়। এই ফাইব্রোমায়ালজিয়া কিন্তু একটি আমাদের ডে টু ডে লাইফস্টাইলকে কিন্তু হ্যাম্পারও করছে। এখানে কিন্তু আমাদের একটু লাইফস্টাইল মডিফিকেশনের প্রয়োজন রয়েছে। আপনার প্রত্যেকদিন আপনার যে লাইফস্টাইল রয়েছে তার মধ্যে অতিরিক্ত যদি আপনার স্ট্রেসের যদি কোনো কাজ থাকে আপনার, বা আপনি কোনো একটা ছোট কাজ কিন্তু আপনি অতিরিক্ত সেটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন, খুব টেনশন করছেন, এংজাইটির মধ্যে রয়েছেন, সেখান থেকেও কিন্তু আপনার এই সমস্যাটি ডেভেলপ হতে পারে। বা আপনার অতিরিক্ত টেনশনের জন্য আপনার ঘুম ঠিকঠাক ভাবে হচ্ছে না, সেখান থেকেও কিন্তু আপনার এই সমস্যাটি আসতে পারে। আবার যদি আপনার ফাইব্রোমায়ালজিয়া রয়েছে, সেখান থেকে আপনার ঘুমটাও ঠিকভাবে হবে না। ব্যথার জন্য যেটা হয় যে ঘুম আপনার ঠিকভাবে হচ্ছে না, তো সেটা কিন্তু আপনার ডে টু ডে লাইফস্টাইলটাকে কিন্তু আপনার হ্যাম্পার করবে। আপনার ঘুম সঠিকভাবে না হলে আপনি নেক্সট দিন ঠিকভাবে আপনি কাজকর্ম করতে পারবেন না। সেটা আপনার অফিসের কাজ হোক বা আপনার ঘরের কাজ হোক, আপনি কাজকর্ম সঠিকভাবে করতে পারবেন না। সারা গা হাত পায়ে যদি আপনার ব্যথা থাকে, আপনি কিছুই করতে পারবেন না। তার সাথে আপনার একটা অলস ভাব রয়েছে, শরীরের মধ্যে একটা জড়তা রয়েছে। ঘুম থেকে ওঠার পর আপনার গা হাত পা একদম আড়ষ্ট হয়ে রয়েছে, বা একদম গা হাত পা ঝিমঝিম করছে, কিচ্ছু করতে ইচ্ছে করছে না। তো তখন আপনি অফিসের কাজটাও করতে পারবেন না, বাড়ি ঘরের কাজটাও আপনি করতে পারবেন না। তো এই জায়গা থেকে আপনাকে একটু লাইফস্টাইল মডিফিকেশনের প্রয়োজন রয়েছে। কি মডিফিকেশন আপনি করবেন? আপনি যারা অফিসে বসে কাজ করছেন, ডেস্কে বসে যারা কাজ করছেন, অনেকক্ষণ বসে থেকে যাদের কাজ করতে হয়, বা কম্পিউটার ল্যাপটপে যারা আপনারা কাজ করছেন, তাদের জন্য আমি বলবো যে আপনি যখন কাজ করছেন অ্যাট এ স্ট্রেচ আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে আপনি কাজ করছেন, আপনি করুন। তারপর আপনি অ্যাটলিস্ট 5 মিনিটের জন্য ব্রেক নিন। সেই ব্রেক আপনি যখন নেবেন, সেটা চা, কফি, সিগারেট খাওয়ার জন্য ব্রেক নয়। ওই ব্রেকটা নেওয়ার পর আপনি একটুখানি হাঁটাহাঁটি করুন, বা একটু স্ট্রেচিং রয়েছে, একটু স্ট্রেচিং জাতীয় একটু আপনি করতে পারেন। আপনার পশ্চারটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। যদি আপনার শুয়ে রেস্ট করার জায়গা থাকে, আপনি একটু শুয়ে রেস্ট নিন, বা 2-4 পা আপনি একটু হাঁটাহাঁটি করুন, একটু স্ট্রেচিং করুন, তারপর আবার আপনি কাজে বসুন। এরকম ভাবে আপনার কিন্তু এই জিনিসটার একটু পশ্চার চেঞ্জ আপনাকে করতে হবে।
প্রত্যেককে বলবো যে প্রত্যেক দিন, বেশি নয় 5-10 মিনিট গায়ে একটু রোদ লাগান, কিন্তু সেটা আপনি দুপুর 12টার আগে গায়ে রোদ লাগান। আর যখন আপনার আফটার 30-40 আপনার যখন এজ হয়ে যাচ্ছে, তখন তো একদমই আপনাকে ঠান্ডা জল বা নর্মাল জলে চান করাটা উচিত হবে না। একটু সামান্য গরম জলে চান করুন, জলটাকে সামান্য রোদে দিয়ে আপনি চান করুন, তাতেও আপনার চলবে। এমন না যে জল গরম করতে হবে বা গিজারের জলে করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। সামান্য একটু গরম জলে আপনি চান করবেন। খাওয়া দাওয়ার দিকে একটু যত্নশীল হতে হবে। যেই খাবারগুলো অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ আপনার শরীরের মধ্যে বায়ুর মাত্রা বাড়িয়ে দিচ্ছে, সেই খাবারগুলো একটু আপনাকে অ্যাভয়েড করতে হবে, বা যতটা আপনি কম খাবেন আপনার জন্য সেটা ভালো হবে। আরেকজন কেউ ফোনে আছেন, একটু দেখে নি, আবার আলোচনায় আসছি। ম্যাডাম রয়েছেন, কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। অর্জুন মন্ডল বলছেন। হ্যাঁ বলুন। সমস্যা বলতে আমার দেখতে পাচ্ছি 3 দিন মানে চুলে হেয়ার ফল খুব হচ্ছে। হেয়ার ফল হচ্ছে? আচ্ছা, হ্যাঁ, চুল পড়ে যাচ্ছে। কোথা থেকে বলছেন? গোড়া থেকে উঠছে না, কিন্তু চুলগুলো ভাঙা, ভেঙে ভেঙে অনেক হয়ে গেছে। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন আপনি? আমি হাওড়া থেকে ফোন করছি। হাওড়া থেকে। আচ্ছা, একটু বয়সটা বলবেন আপনার? 30। আপনার চুলের মধ্যে একদম সামনের দিকে মানে চুলের দুটো মুখ হয়ে যাচ্ছে, মানে স্প্লিট এন্ডস হয়ে যাচ্ছে আপনার চুলে? দেখুন, চুল আপনার বলছেন মাঝখান থেকে আপনার ভেঙে পড়ছে হয়ে যাচ্ছে, শুষ্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যদি আপনার এরকম ড্রাই হেয়ার হয়ে যায়, সেখানে আপনার স্প্লিট এন্ডস চলে আসবে, মানে একটা চুলের মধ্যে দেখবেন দুটো মুখ হয়ে যাচ্ছে, সেখান থেকে আপনার ব্রেকেজ হবে চুলটার। হয় আপনার একদম গোড়া থেকে চুলটা পড়বে, নয়তো আপনার মাঝখানে যদি ব্রেকেজ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেখানে স্প্লিট এন্ডস হয়ে আসছে। তো সেটা একটু আপনাকে খেয়াল করতে হবে। অবশ্যই আপনার মাথায় তেল দেওয়ার প্রয়োজন রয়েছে। অনেকেই কিন্তু তবু সমস্যাটা। আচ্ছা, তো আপনার স্ক্যাল্প যথেষ্ট ড্রাই রয়েছে। দেখুন, আমাদের নিজস্ব স্ক্যাল্প থেকে কিন্তু অয়েল আমাদের আসে, কিন্তু সেটা যদি পর্যাপ্ত না হয়, সেটা আমাদের চুলের নিউট্রিশন, চুলের খাবার যদি পর্যাপ্ত না হয়, তখন আপনাকে বাইরে থেকে অয়েল অ্যাপ্লিকেশন করতে হবে। তো আপনি তেল দিচ্ছেন, খুব ভালো, কিন্তু আমি বলবো যে একটু মেডিকেটেড অয়েল হলে ভালো হবে, কোনো মার্কেটাইজড অয়েল থেকে। আর আপনি একটুখানি আপনার দুটো টেস্ট করাবেন, একটা আপনার লিভার ফাংশন টেস্ট, এলএফটি রিপোর্ট করান, আর একটা আপনি থাইরয়েডের রিপোর্ট করান। তো আপনি একটা এলএফটি রিপোর্ট করান, আর টিএসএইচ একটা থাইরয়েডের রিপোর্ট করাবেন, আর একটা আপনি আইজি রিপোর্টও করিয়ে নেবেন একটা অ্যালার্জির জন্য। এই 3টে পরীক্ষা আপনি মাত্র করান। এর থেকেই হয়তো আমার মনে হচ্ছে কোনো সমস্যা আপনার রয়েছে, কারণ হেয়ার ফল হচ্ছে বা ব্রেকেজ হচ্ছে, তার একটা রিজন অবশ্যই থাকবে। আর যে জলটা আপনি ব্যবহার করছেন, সেই জলটা যাতে একটু ভালো জল হয়, ভালো জল না হলে আপনার চুল রাফ করে দেবে, তার সাথে আপনার হেয়ার ফলের সমস্যাটাও কিন্তু আপনার কমবে না। বাইরের খাওয়া দাওয়া অ্যাভয়েড করুন, জাঙ্ক ফুড আপনি খাবেন না। বাইরে যখন বেরোচ্ছেন তখন চেষ্টা করবেন আপনার মাথাটা কোনো কটনের কাপড় দিয়ে আপনি একটু ঢেকে, মানে চুলটা যাতে আপনার নোংরা না হয় বা স্ক্যাল্পের মধ্যে যাতে ধুলো না জমতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। আর স্ক্যাল্প একটু ক্লিন রাখবেন। চেষ্টা করুন একটু আপনি কাঠের চিরুনি ব্যবহার করার, প্লাস্টিকের চিরুনি ব্যবহার করবেন না, কাঠের চিরুনি ব্যবহার করবেন। ঠিক আছে, অনেকগুলো টিপস কিন্তু ম্যাডাম বলেই দিলেন টিভি প্রোগ্রামে। এরপরে আরো যদি দেখছেন এটা একদমই কমছে না, অবশ্যই একবার চেম্বারে আসুন। হাওড়াতে তো আমাদের অনেকগুলো চেম্বার এনবিপির, এসে দেখান। আর লা এলিগেন্স আমাদের একটি উইং অফ এনবিপি, সেখানে কিন্তু হেয়ার এবং অবশ্যই কিন্তু স্কিনের ট্রিটমেন্ট স্পেশালি খুব ভালোভাবে করা হয়। লা এলিগেন্সের বিভিন্ন প্রোডাক্টও আপনারা পেয়ে যাবেন, আপনারা যোগাযোগ করতে পারেন। হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরের চেম্বার আছে। কলকাতার চেম্বার ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, আমতলা, মধ্যমগ্রাম, এবং বাইরের চেম্বার তো রয়েছে। যার যেখানে সুবিধা একটু এসে দেখিয়ে যাবেন। আর ফোন নাম্বার তো আপনাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, 2টো নাম্বার পর টিভিতে লিখে রাখুন। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবেও প্রোগ্রাম থাকে, টিভি চ্যানেলেও প্রোগ্রাম থাকে। নাম্বারটা লিখে রাখুন 9830235527 অথবা 37। যোগাযোগ করে নেবেন এই 2টো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে ফোন করে। যদি দেখাতে ইচ্ছুক হন দেখাবেন, কেননা চুলের সমস্যা, স্কিনের সমস্যা, শীত পড়ছে, এরপর শীত আসবে, হ্যাঁ, তখন কিন্তু বৃদ্ধি পায়। আমি দেখেছি ড্যান্ড্রাফ, হেয়ার ফল এগুলো লেগেই আছে ঘরে ঘরে। তো এগুলো প্রপারলি ট্রিটমেন্ট করাটা খুব দরকার। বাইরে থেকে একটা কোনো প্রোডাক্ট কিনে এনে লাগালাম, তাতে ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে, জানি না কি হতে চলেছে। তো অবশ্যই এক্সপার্টের ওপিনিয়ন নিয়ে কনসাল্ট করে আমাদের কিন্তু প্রোডাক্ট ব্যবহার করাটা উচিত। হ্যাঁ ম্যাডাম, ব্যথার ক্ষেত্রে ছিলাম, আমাদের পঞ্চকর্মা ট্রিটমেন্টও তো বোধহয় ব্যথায় খুব ফলপ্রসূ একটা ব্যাপার। হ্যাঁ, খুব সুন্দর একটি ট্রিটমেন্ট রয়েছে পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে। দেখুন, পঞ্চকর্মা থেরাপি আপনার বডিকে ডিটক্সিফাই করে। বডি ডিটক্সিফিকেশনের জন্য আমাদের পঞ্চকর্মা থেরাপির
প্রয়োজন রয়েছে। এমন নয় যে আপনার কোনো রোগ রয়েছে তবেই আপনি পঞ্চকর্মা থেরাপি করবেন। আপনি আপনার লাইফ স্প্যানকে বাড়ানোর জন্য বা আপনার রিজুভিনেশনের জন্য কিন্তু আপনি পঞ্চকর্মা থেরাপি করতে পারেন। আপনি বছরে 1-2 সিটিং আপনি যদি পঞ্চকর্মা থেরাপি করান, আপনার দেখবেন শুধুমাত্র আপনার ইন্টারনাল নয়, আপনার এক্সটার্নাল, আপনার স্কিন, আপনার হেয়ার, আপনার প্রত্যেকটা জিনিসই দেখবেন আলাদা একটা গ্লো হচ্ছে বা নারিশমেন্ট হচ্ছে তার মধ্যে। আর ব্যথার ক্ষেত্রে আমি স্পেসিফিক্যালি বলবো যে দেখুন, আমরা যখন চিকিৎসা করি আমরা চেষ্টা করি ইনিশিয়ালি মেডিকেশন দিয়ে ট্রিটমেন্টটাকে শুরু করার, কিন্তু যাদের খুব গ্রেড বেশি থাকে, ধরুন আপনার অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, সেখানে আপনার দুটো হাঁটুর হাড় একদম জুড়ে গেছে, পা আপনার বাঁকা হয়ে যাচ্ছে, আপনি একদম চলাফেরা করতে পারছেন না, তখন আমরা হয়তো একদম ইনিশিয়ালি আপনাকে অ্যাডভাইস করব পঞ্চকর্মা থেরাপির জন্য। কারণ মেডিকেশনের পাশাপাশি আপনি যদি থেরাপিটা করান তার রেজাল্টটা ভালো হবে, আপনি সেরে উঠবেন তাড়াতাড়ি। যে জিনিসটা আপনার ক্ষয় হয়ে গেছে বা যে জিনিসটা আপনার নষ্ট হয়ে গেছে অলরেডি, সেটা হয়তো আমি আপনাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এর থেকে বেশি যাতে আপনার সমস্যা না হয় বা ক্ষয় না পায় বা নষ্ট না হয়, সেই জায়গাটুকু আমি আপনাকে করে দিতে পারবো। তো এইভাবেই আমরা ট্রিটমেন্টটাকে একটা প্ল্যান করি যে আগে আমরা মেডিকেশন দিয়ে শুরু করব, তারপর যদি প্রয়োজন হয়, প্রয়োজন বিশেষে, এমন না যে প্রত্যেককেই থেরাপি করাতে হবে, প্রয়োজন বিশেষে সেখানে থেরাপি দেওয়া হবে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম ট্রিটমেন্ট থাকে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম মেডিকেশন থাকে। এমন নয় যে আপনার বন্ধু এই ওষুধটি খেয়ে আমাদের কাছে ট্রিটমেন্ট করলো, এই ওষুধটি খেয়ে ভালো আছে বলে আপনিও এটা খেয়ে ভালো থাকবেন, সেটা কিন্তু হয় না। আপনার প্রকৃতি নির্ধারণ করতে হবে আগে, যে আপনি বাত প্রকৃতি না পিত্ত না কফ, এই প্রকৃতি নির্ধারণের পর আপনার ট্রিটমেন্টটা হবে। আবার একটু ফোন নিয়ে নিই, তারপর আবার আলোচনায় আসছি। ডক্টর এন ভট্টাচার্য আছেন লাইভে আজকে। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার, আমি সাঁতরাগাছি থেকে সীমন্ত মন্ডল বলছি। হ্যাঁ বলুন। ম্যাডামের কাছে একটা জানতে চাই যে আমার হট করে মানে কেটে গেলে হয়তো রক্ত থামছে না, আর ধাক্কা লেগে গেলে রক্ত জমে গেলে অনেকক্ষণ সময় লাগে, এটা কি কারণে হতে পারে যদি জানে ম্যাডাম? আচ্ছা, এটা আপনার কি রিসেন্টলি হচ্ছে না অনেকদিন ধরে এই সমস্যাটি রয়েছে? কিছুদিন মানে এর আগে দুবার হয়েছিল, কিন্তু অতটা গুরুত্ব দিইনি, এখন ভাবছি দেখবো ডাক্তারকে ফোন করে জেনে নিই। বেশ, দেখুন এটার আপনার কারণ হচ্ছে যে আপনার ব্লাডের মধ্যে প্লেটলেট কাউন্ট আপনার কম রয়েছে। আপনি একটু আপনার একটা সিবিসি রিপোর্ট করাবেন, তো সেখানে আপনার প্লেটলেট কাউন্ট কতটা কি রয়েছে সেটা আপনার দেখা দেবে। আপনার প্লেটলেট কাউন্ট যদি কম থাকে তাহলে এরকম ব্রুইশ বলি আমরা এটাকে, যে আপনার কোথাও চোট লাগলো সেখান থেকে আপনার লালচে হলো, তারপর নীল হয়ে গেল জায়গাটা, তো সেটা তো সেটা আপনার প্লেটলেট কাউন্ট যদি আপনার শরীরে কম থাকে তাহলে আপনার এই সমস্যাটি আসতে পারে, যেটাকে আমরা থ্রম্বোসাইটোপেনিয়া বলে থাকি। আরেকটা আপনি যেটা বললেন যে আপনার কোনো ব্লিডিং হলে চট করে সেটা বন্ধ হচ্ছে না, আপনার ব্লিডিংটা হয়ে যাচ্ছে, তো সেখানে আপনার রক্ততঞ্চন বলা হয় সেটাকে, মানে আপনার যে ব্লাডটা ক্লট করার যে এজেন্ট রয়েছে আমাদের বডিতে, সেটা আপনার মধ্যে কম রয়েছে, যেগুলো আপনার শ্বেত রক্ত কণিকা বা লোহিত রক্ত কণিকা বলি, WBC RBC, সেটা আপনার শরীরের মধ্যে কম রয়েছে, যার জন্য আপনার একবার যদি কেটে যায় সেখান থেকে আপনার ব্লিডিং হয়ে যাচ্ছে, আপনার ব্লাডটা স্টপ হচ্ছে না। ঠিক আছে? হ্যাঁ, তো সেটাই বললাম যে রক্ততঞ্চন বলা হয় সেটাকে, মানে ব্লাড ক্লট হওয়ার যে পদ্ধতিটা সেটা আপনার শরীরের মধ্যে হচ্ছে না। একটু আপনি সিবিসি রিপোর্ট করান, তাহলে তার মধ্যে সবটাই আপনার চলে আসবে। আর তারপর আপনাকে বলবো যে আপনি একটু আপনার খাওয়া দাওয়ার মধ্যে আপনি একটু পেঁপে পাতার রস আপনি খেতে পারেন, হাফ কাপ, বেশি নয়, পেঁপে পাতার রস আপনি খেতে পারেন, যেটা আপনার প্লেটলেট কাউন্টকে আপনার ইনক্রিজ করবে। আপনি খাদ্য তালিকার মধ্যে একটুখানি বিট অ্যাড করুন বা বেদানা অ্যাড করুন, সেটা আপনার জন্য ভালো হবে। বলে দিলেন ম্যাডাম কেন আপনার এরকম ব্লিডিং শুরু হলে আর কমে না, আর কি খাবেন সেটাও কিন্তু ম্যাডাম বলে দিলেন। অবশ্যই কিন্তু রিপোর্টটা করিয়ে নেবেন, প্রয়োজনে আপনার এটা ভালো হবে। আর অবশ্যই দেখিয়ে নিন কাছাকাছি যে চেম্বার, আপনি হেল্পলাইনে ফোন করলেই আপনি কোথায় থাকেন তার কাছাকাছি আমাদের এনবিপি উনানিয়া ডায়াবেটিস রিসার্চ সেন্টারের কোথায় ক্লিনিক বা চেম্বার আছে, কবে ডাক্তারবাবুরা থাকছেন, সবটাই জেনে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে কোনো মানুষ যে কোনো রোগ ব্যাধির ক্ষেত্রেই আপনারা যোগাযোগ করতে পারেন, চলে আসতে পারেন। ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও কিন্তু এনবিপি রয়েছে। আর বলেই দিয়েছি স্কিন এবং হেয়ারের জন্য স্পেশাল উইং আমাদের লা এলিগেন্সের রয়েছে এনবিপির পক্ষ থেকে, সেখানে ভালো ট্রিটমেন্ট করা হয়, বিভিন্ন প্রোডাক্ট আপনারা পাবেন, আপনারা উপকৃত হতে বাধ্য। হাওড়া কলকাতায় তো রেগুলার চেম্বার, বাইরের চেম্বারগুলো রয়েছে, কোনো চিন্তা নেই। আমি আরেকবার বলে দিই বাইরে কোথায় কোন ডাক্তারবাবুকে আপনারা রিসেন্টলি পাচ্ছেন চেম্বারে, একটু দেখে নিন, শুনে নিন ভালো করে। রিসেন্ট আপনারা ঝাড়গ্রামে পাবেন ডক্টর এ হালদার থাকবেন, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্য ম্যাডাম যিনি আজকে লাইভে আছেন থাকছেন, দিল্লিতে ডক্টর এ হালদার, আগরতলায় ডক্টর বি শর্মা সিএমডি অফ এনবিপি ইউনানিয়া ডায়াবেটিস রিসার্চ সেন্টার ডক্টর বি শর্মা তিনি থাকছেন আগরতলা চেম্বারে রিসেন্টলি খুব।
আর খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার, শিলচরে ডক্টর বি শর্মা, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার, হেরিয়াতে ডক্টর এ হালদার, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পাবেন আপনারা, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর দেকে, আচ্ছা মালদায় পাবেন ডক্টর বি শর্মাকে, এবং বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়ায় ডক্টর এ হালদার, আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মা, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, নিউ কুচবিহারে ডক্টর এস ঘোষাল, আরামবাগে ডক্টর এ হালদার, বোলপুরে ডক্টর এস ভাদুরীকে পাবেন আপনারা, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, আসানসোলে ডক্টর বি শর্মা, পুরুলিয়াতে ডক্টর এ হালদার, কাকদ্বীপে ডক্টর এস খান থাকবেন। রিসেন্ট বাইরের চেম্বারগুলো 15 দিন অন্তর অন্তরই পান ডাক্তারবাবুদের, সেটা আমি বলে দিলাম। আর হাওড়া কলকাতায় রেগুলার চেম্বার। কে আছেন বলুন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি বলছিলাম ডায়মন্ড হারবার থেকে। হ্যাঁ বলুন। আমার সমস্যা হচ্ছে মানে আমার এই শীতকালে মানে আমার স্কিনটা হলো ড্রাই স্কিন, কিন্তু মানে মুখটা না প্রচুর মানে গালগুলো চেস্টগুলো মানে ফেটে যাচ্ছে। আচ্ছা দেখুন, শীতকালে এটি খুব একটি কমন সমস্যা যে আপনার স্কিনটা ড্রাই হয়ে যাওয়া, বা সেখানে আপনার অনেকের স্কিন এতটাই ড্রাই হয়ে যায় যে সেটা ক্র্যাক হয়ে ফেটে গিয়ে সেখান থেকে ব্লিডিং অবধি হতে পারে। তো আপনার প্রপার ময়শ্চারাইজেশনের প্রয়োজন রয়েছে। আর যেহেতু এখন এনভায়রনমেন্টের মধ্যেও চেঞ্জেস চলে আসছে, আপনার একটুখানি বডি ভালোভাবে একটু ময়শ্চারাইজ রাখতে হবে। আপনি পিওর নারকেল তেল ব্যবহার করুন, সেটা আপনার জন্য ভালো হবে। সেটা আপনি মুখেও ব্যবহার করতে পারেন, আপনি গায়েও দিতে পারেন। আপনি পিওর নারকেল তেল ব্যবহার করুন, সেটা আপনার ভালো হবে। আর ডিহাইড্রেশন যাতে না হয় তার জন্য আপনার বডিকে হাইড্রেটেড রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ ফ্লুইড ইনটেক করার আপনার প্রয়োজন রয়েছে। সারাদিনে 3 থেকে 3.5 লিটারের মতো আপনি ফ্লুইড ইনটেক করবেন। শুধু জল যদি আপনি না খেতে পারেন তাহলে আপনি সেটা কোনো শরবত করে খান, ওআরএস খান, যেভাবেই হোক বডিকে আপনার হাইড্রেটেড রাখতে হবে যাতে ডিহাইড্রেশন আপনার না হয়। আর ওই বললাম একটু নারকেল তেল আপনি ব্যবহার করুন। তারপরেও যদি আপনি সেম প্রবলেমটা দেখছেন, কারণ অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে অয়েল বা ময়শ্চারাইজার ব্যবহার করার পরও স্কিনটা কিন্তু ক্র্যাক হয়ে যাচ্ছে বা ড্রাই হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি আপনাকে বলবো যে আপনার কিন্তু একটু ইন্টারনালিও একটু ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। কারণ এটা আমি আপনাকে এক্সটার্নাল বললাম, এবার এক্সটার্নালি যদি আপনার সেই সমস্যার সমাধান না হয় তখন কিন্তু আপনার ইন্টারনালি একটু ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। তো একটু আপনি এগুলো শুরু করুন। আর যদি তারপর আপনার মনে হয় যে না আপনার সমস্যার সমাধানটা হলো না, আমি বলবো একটু যোগাযোগ করবেন আপনি। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। ম্যাডাম, ডুজ এন্ড ডোন্টস, যাদের পায়ে ব্যথা, যাদের শরীরে ব্যথা রয়েছে, কিভাবে চলবে, লাইফস্টাইল মডিফিকেশন বা লাইফস্টাইল ম্যানেজমেন্ট, কি খাবে দাবে, কতটা হাঁটবে, এইগুলো একটু শেষের দিকে বলে দিন। হ্যাঁ, এবার একটুখানি আমি একটা জিনিসের মধ্যে একটু আমি বলতে চাইবো যে দেখুন, আমরা যখন আমাদের কম বয়স থাকে তখন আমরা প্রচুর ছোটাছুটি করি, প্রচুর কাজকর্ম করি, প্রচুর হেভি ওয়ার্ক পর্যন্ত আমরা করি, কারণ তখন ব্যাপারটা আমাদের গায়ে লাগে না, আমরা ভাবছি করে নিতে পারবো, চলে যেতে পারবো, হয়ে যাবে। কিন্তু এই যে জিনিসগুলো, এটা কিন্তু আপনার সম্পূর্ণ বডির উপর একটা স্ট্রেস দিচ্ছে, আপনার প্রত্যেকটা বোনের উপর কিন্তু আলাদা একটা স্ট্রেস দিচ্ছে, কারণ আপনি আপনার ক্যাপাসিটির বাইরে গিয়ে আপনি কাজ করছেন। কিন্তু যেটা আমরা বলি হুজুগে কাজগুলো হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু একটা আফটার সার্টেন টাইম পিরিয়ড, আপনার আফটার 45-50 সেটা কিন্তু আপনাকে কষ্ট দেবে। কারণ আপনার এই যে অতিরিক্ত আপনি যখন কাজ করছেন তখন আপনার হাড়ের উপর চাপ পড়ছে, আপনার মাসেলের উপর চাপ পড়ছে। তো সেগুলো একটা সময় পরে গিয়ে কিন্তু আপনার অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা আপনার মধ্যে আসতে পারে, আপনার মধ্যে রেডিকুলোপ্যাথির সমস্যা চলে আসতে পারে। তো আপনি যেটুকু আপনার ক্যাপাবিলিটি রয়েছে সেটুকু আপনি কাজ করবেন। আমি অনেক ফিমেল পেশেন্টদের দেখেছি যে ওরা এসে প্রথম একটাই যেটা কমপ্লেন করে যে সারাদিন আমার ব্যথা থাকে না, রাত্রিবেলা হলেই ব্যথাটা আমার বাড়ে। আসলে ব্যথাটা আপনার সারাদিন 24 ঘন্টা আপনার রয়েছে, কিন্তু আপনি শুধু দিনের বেলা আপনি প্রচুর কাজকর্ম করছেন, আপনার ঘরের কাজকর্ম রয়েছে, যারা বাইরে কাজ করে বাইরের কাজকর্ম রয়েছে, যখন আপনি রাত্রিবেলা ঘরে যখন এসে আপনি রেস্ট করছেন, বা যারা বাড়িতে থাকছেন যখন রাত্রে যখন আপনার কাজের পরিমাণটা একটু কমে যাচ্ছে, আপনি একটু রেস্ট করছেন, তখন আপনি ব্যথাটা ফিল করছেন। কিন্তু ব্যথাটা কিন্তু আপনার সারাদিনই হচ্ছে। কেন? কারণ আপনি সারাদিন যেহেতু এত কাজে থাকছেন, আপনি এক্সজশনটা বুঝতে পারছেন না। তো তার জন্য আপনার যতটা ক্যাপাবিলিটি রয়েছে তার মধ্যেই আপনি আপনার কাজটা করবেন। আর যাদের ব্যথার সমস্যা রয়েছে, যখন আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন বা আপনি প্রপারলি ট্রিটমেন্টের মধ্যে থাকছেন, যখন একটু আপনি বেটার থাকছেন, তখন কিন্তু আপনি যে যে কাজ আপনার পেন্ডিং ছিল সব করার আপনি চেষ্টা করেন। সব একদিনই আমি করে ফেলবো, আজকেই আমি কাপড় ধুয়ে নেবো, আজকেই ঘর মুছে নেবো, আজকেই সব করে নেবো,
এইটা কিন্তু একদমই করবেন না। রেস্ট নিয়ে কাজ করবেন, আপনি অল্প অল্প করে কাজ করুন, আস্তে আস্তে কাজ করুন। ভারী জিনিস তোলা সেটাকে আপনি দুবারে কাজটা করুন। এরকম ভাবে নিজেকে আপনাকে সাবধানে রেখে তবে কিন্তু কাজটা করতে হবে, নয়তো আফটার 50 আপনি কিন্তু আর কোনো কাজই করতে পারবেন না। আর 60-70 অব্দি যেতে যেতে আপনি সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে যাবেন। এই যে আমাদের এখন লাইফ স্প্যান এত কমে গেছে, অনেক আগে অব্দি আমরা যেরকম দেখেছি যে 100 বছর 110 বছরের লোকজনরা জীবিত ছিল, এখন কিন্তু সেটা আপনি দেখতে পাবেন না। 60-70 অব্দি এখন মোরলেস একটা অ্যাভারেজ 60-70 অব্দি লোকজনের লাইফ স্প্যান রয়েছে। সেটা কেন? কারণ সেটা আমাদের নিজেদের গাফিলতির জন্য। এক, আমাদের এনভায়রনমেন্টের মধ্যে এখন প্রচুর চেঞ্জেস আসছে। দ্বিতীয়ত, আমাদের যে খাবার যেগুলো রয়েছে তার মধ্যে প্রচুর অ্যাডোলসেন্স রয়েছে, মানে ভেজাল মেশানো রয়েছে। তো এগুলো যেহেতু আমাদের হাতে নেই, কিচ্ছু করার নেই। প্রত্যেকে এখন নিজে বাড়িতে আপনারা বাগান বানিয়ে আপনারা কিছু করতে পারবেন না। যেটা আপনার হাতে রয়েছে, যে আমি কাজকর্মটা আমি আস্তে আস্তে করব, বা একটা সামান্য সমস্যা আপনার হচ্ছে, একদিন দুদিন আপনি সেটা চেক আউট করুন। যদি না কমে তৎক্ষণাৎ একটু ডক্টরের সাথে আপনাকে কিন্তু কনসাল্ট করতে হবে। এটা নিয়ে বসে থাকবেন না। যে কোনো রোগ, নট অনলি ব্যথা, আপনার সামান্য একটা যদি আপনার ফিমেলদের ক্ষেত্রে বলবো মেনস্ট্রুয়েশনের প্রবলেম হচ্ছে, আপনি তৎক্ষণাৎ কিন্তু ডক্টরের সাথে আপনি একটু কনসাল্ট করার চেষ্টা করবেন। অবশ্যই কিন্তু ম্যাডাম খুব ভালোভাবে সুপরামর্শ দিচ্ছেন আপনাদের। ব্যথা যন্ত্রণায় যারা ভুগছেন, খুব কষ্ট পাচ্ছেন জানি, কিন্তু আন্ডার ট্রিটমেন্ট আসতে হবে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি একটু বলছিলাম, আমার বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমার সমস্যা বলতে গেলে, আমার না মানে খাওয়া দাওয়ার পরে খাবার কোনো মতে হজম হতে চায় না। ধরুন আমি সকালে যদি কিছু খাই, দুপুরে আমার কিছুই খেতে ইচ্ছা করে না। আর যদি দুপুরবেলা কিছু সন্ধ্যা তো খাই না, সে লেট নাইট হয়ে যায় খেতে খেতে, আমার পেট সবসময় ভার হয়ে থাকে। আচ্ছা, আপনার স্টুলটা ক্লিয়ার হয় প্রত্যেকদিন? না, এভরিডে ঠিকঠাক হয় না। বেশ, তো এটা তো অবশ্যই একটা কারণ রয়েছে। আপনার যদি স্টুলটা ক্লিয়ার না হয়, তাহলে আপনার পেটের মধ্যে অতিরিক্ত গ্যাস্ট্রাইটিসের ফর্মেশন হয়ে যাচ্ছে, যার জন্য আপনি অল্প খেলেই আপনার পেটটা ভর্তি মনে হচ্ছে। বা আপনি হ্যাঁ, একবার খাওয়ার পর দ্বিতীয়বার আপনার খিদে পাচ্ছে না। কেন খিদে পাচ্ছে না? কারণ আপনার পেট ডিস্টেন্ডেড হয়ে রয়েছে, মানে অ্যাবডোমেন ডিস্টেনশন আমরা যেটাকে বলি, মানে পেটটা আপনার ভার হয়ে রয়েছে। কিসের থেকে? আপনার গ্যাস ফর্মেশন করছে আপনার ভেতরে। স্টুল ক্লিয়ার হওয়া প্রত্যেকদিন খুবই প্রয়োজন রয়েছে। আপনার যাতে প্রত্যেকদিন যাতে আপনার স্টুলটা ক্লিয়ার হয়, সেদিকে আপনাকে নজর রাখতে হবে। ঈষদুষ্ণ গরম জল খাওয়া শুরু করুন আপনি এখন থেকেই। আর খাবার খাওয়ার সময় একটু সময় নিয়ে আপনি খাবেন, একটু খাবারটা আপনি ভালো করে চিবিয়ে খাবেন। খালি পেটে থাকা আপনার একদমই চলবে না। আপনি বারে বারে খান, অল্প অল্প করে খান। আর সিজনাল ফ্রুটস, সিজনাল ভেজিটেবলস অবশ্যই আপনি খাওয়া দাওয়াগুলো খাবেন। বাইরের খাওয়াটাকে একটু অ্যাভয়েড করুন। তেল ঝাল মশলা, মাছ মাংস ডিম আপনি যতটা কম খাবেন ততটা আপনার জন্য ভালো হবে। আরেকটা জিনিস, প্রত্যেক দিন, বেশি বলবো না, হাফ এন আওয়ার সময় নিজের জন্য বার করুন। ওই সময়টায় আপনি একটু যোগা প্রাণায়াম করা, কিচ্ছু না হোক একটু হাঁটুন বা একটু জগিং করুন। এই জিনিসটা আপনি আজকে থেকে শুরু করুন। তারপর আপনি আমাকে নেক্সট জানাবেন আপনি কেমন কি রয়েছেন। বর্ধমান থেকে ফোন করছেন, বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে। নেক্সট আমি বর্ধমান চেম্বারে থাকবো। তার আগে আপনি দেখুন আপনি কতটা ভালো থাকছেন, তারপর যদি দরকার হয় আপনি চেম্বারে দেখা করবেন। নিজে না কন্ট্রোল করতে পারলে আমার মনে হয় একবার ক্লিনিকে আসবেন, চেম্বারে আসবেন। আপনার মেডিকেশন দরকার এবং আপনি ইনটেক করলে নিশ্চয়ই ভালো থাকবেন। ধন্যবাদ ফোন করার জন্য। ম্যাক্সিমাম লোকেরই আমি দেখতে পাই এই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, লিভার প্রবলেম এগুলো লেগেই রয়েছে। আর এই সিজন চেঞ্জ, ওয়েদার চেঞ্জ, শীত থেকে গরম, গরম থেকে শীত, যখনই এগুলো হয়, ওয়েদার চেঞ্জ হয়, তখন কিন্তু এইসব বৃদ্ধি পায়। তো অবশ্যই কিন্তু আপনাদের হেল্পলাইন নাম্বারে একটু ফোন করে নিতে হবে যারা দেখাতে চাইছেন। 9830235527 অথবা 37। আপনার কাছাকাছি কোথায় চেম্বার একটু জেনে নিয়ে নাম লিখিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারেন। হাওড়া এবং কলকাতায় রেগুলার চেম্বার, বাইরের চেম্বার জেলাগুলোতে এবং রাজ্যের বাইরে যা যা চেম্বার এনভিপির সব 15 দিন অন্তর অন্তর আপনারা পাচ্ছেন। আরো 5 মিনিট আছে, আমরা আরেকটু আলোচনায় থাকবো। আরো একটা দুটো ফোন নিতেই পারি, আপনারা চলে আসতে পারেন যাদের সমস্যা আছে। আর ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে ব্যথা যন্ত্রণার ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করছেন। ফেলে রাখবেন না প্লিজ। নিজেরা ব্যথা যন্ত্রণা কত কষ্ট পাবেন ঘরে বসে থেকে, তার থেকে বরং ট্রিটমেন্ট করিয়ে দ্রুত সুস্থ হব, এই মনের ইচ্ছাটা রাখতেই হবে আমাদের। হ্যাঁ ম্যাডাম, আরো 5 মিনিট আছে, একটু বলে দিন এই ব্যাপারে। একটুখানি আমি শুধুমাত্র ব্যথার সমস্যা নয়, যাদের পেটের সমস্যা রয়েছে তাদের জন্য বলবো যে গ্রীষ্মকালে কিন্তু পেটের সমস্যা আমরা বেশি দেখতে পাই, কারণ তখন
গ্রীষ্মকাল বা বর্ষাকালে, কারণ তখন ওয়াটার বর্ন ডিজিজ প্রচুর পরিমাণে দেখা দেয়, যেখানে আমাদের ডিহাইড্রেশন থেকে আপনার পেটের সমস্যা আসতে পারে, আপনার ডায়রিয়া, ডিসেন্ট্রি এগুলো হতে পারে। তখন জলবাহিত রোগ আমরা যেটাকে বলি সেগুলো তখন বেশি প্রকোপ বাড়ে। আরেকটি সমস্যা আপনার হতে পারে সেটা হচ্ছে আপনার শীতকালে। শীতকালে দেখুন আমাদের ক্যাপাসিটি, খাওয়া দাওয়ার ক্যাপাসিটিটা বেড়ে যায়, কারণ আমাদের তখন একটা মাইন্ডসেট কি থাকে যে শীতের সময় রিচ খাওয়া দাওয়া করলে সেটা হজম হয়ে যাবে বা হজম করে নিতে পারবো। গরমের সময় কি একটা অস্বস্তি থাকে, যার জন্য অতিরিক্ত রিচ খাওয়া দাওয়া করা সম্ভব নয়। দেখবেন এই শীতকাল থেকে সব ধরনের মেলা শুরু হয়ে যাচ্ছে, তার মধ্যে এখন খাদ্য মেলা বলেও একটি মেলা হয়, আর যে কোনো মেলাতে দেখবেন প্রচুর খাবারের স্টল রয়েছে। তো খাওয়া দাওয়া প্রচুর হবে এই শীতকালের মধ্যে, খাওয়া দাওয়া অবশ্যই করুন, নয়তো দোকানগুলোই বা চলবে কি করে, আর আপনি এই জিনিসগুলো দেখে মুখ ঘোরাবেন কিভাবে। খাওয়া দাওয়া করবেন কিন্তু একটা লিমিটেশনের মধ্যে থেকে, আর তার পাশাপাশি নিজেকে প্রোটেক্টেড রেখে, একটু হাইজিন মেনটেন করে, যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, যেখানে রান্না হচ্ছে আপনি সেখান থেকে খাওয়া দাওয়া করুন। আনহাইজিনিক খাওয়া দাওয়া একদমই করবেন না। জলের প্রতি একটু বলবো যে বাইরে যে কোনো ওই দোকান থেকে, জগের থেকে একটু জল কিনলাম সেটা করবেন না। আপনার 10 টাকা 20 টাকা খরচা হতে পারে, আপনি একটা মিনারেল ওয়াটারের জলের বোতল কিনে নিন, বা আপনি বাড়ি থেকে আপনার জলটাকে আপনি ক্যারি করুন। জলটা খুব ইম্পর্টেন্ট। যাদের পেটের সমস্যা রয়েছে তাদের বলবো যে জল আপনি ফুটিয়ে খান, আর যাদের এরকম কোনো সমস্যা নেই, নিজেকে একটু ঠিক রাখতে চাইছেন, জল নিজের সাথে ক্যারি করুন, বা বাইরে থেকে খেতে হলে আপনি মিনারেল ওয়াটার থেকে আপনি জল খাবেন, আর একটু ইস্যুদুষ্ণ গরম জল প্রত্যেকের জন্যই বলবো। আরেকজন কেউ আছেন ফোনে, দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। বেলদা থেকে চন্দন দে বলছি। হ্যাঁ বলুন। ম্যাডাম, আমার গ্যাস থেকে প্রচুর গ্যাস হয়ে গেছে, কি করবো? গ্যাসের প্রবলেম, যা খাচ্ছেন গ্যাস হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আপনি বাইরে খাওয়া দাওয়া করেন? হ্যাঁ, বাইরে একটু খেয়ে। মানে সেটা কি আপনাকে খেতে হয় বলে খান, না আপনার শখ একটু বাইরে খাওয়া দাওয়া করা? না, খেতে হয়। ঠিক আছে, দেখুন যদি আপনার এরকম হয় যে আমাকে বাইরে খাওয়া দাওয়া করতেই হবে, তো আপনি চেষ্টা করবেন একটু হেলদি খাবার চুজ করার, কারণ আপনি দু রকমের খাবার খাবেন, যে অতিরিক্ত আপনার তেল ঝাল মশলা দেওয়া খাবার, আরেকটি রয়েছে স্টিম জাতীয় খাবার। আপনি সেরকম খাবার চেষ্টা করুন একটু আপনি ট্রাই করার, বা অল্প তেলে যেগুলো খাবার রয়েছে আপনি সেগুলো একটু খাওয়ার চেষ্টা করবেন। আর এছাড়া আপনি সারাদিন বাড়িতে যখন জল খাবেন আপনি একটু ইস্যুদুষ্ণ গরম জল খান। বাইরে যদি কাজে যাচ্ছেন চেষ্টা করবেন জলটা সাথে একটু ক্যারি করার। আর আপনি যতটা আপনি মাছ, মাংস, ডিম বা তেল ঝাল মশলা আপনি যতটা কম খাবেন ততটাই আপনার জন্য ভালো হবে। আর আপনাকেও বলবো যে প্রত্যেক দিন একটু শরীর চর্চার প্রয়োজন রয়েছে, যেটা আপনি করতে চান, এক্সারসাইজ বা যোগা প্রাণায়াম যেটাই আপনি করতে চান বা করতে পারেন সেটা অবশ্যই আপনি করবেন। সেটা আপনার হজমটাকে আরো সঠিকভাবে একটা পথ দেখাতে পারবে। ঠিক আছে, একটু নিজের যত্ন নিন, খাওয়া দাওয়ার যত্ন নিন। এই যে তেল ঝাল মশলা এগুলো কিন্তু কম খাবেন। যাদেরই অনেকগুলো ফোন পেলাম গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, এগুলো কিন্তু ঠিক করতে নিজেরাও পারবেন, আর না পারলে তো এনবিপি আছেই, আয়ুর্বেদের হাত ধরুন এবং উপকৃত হবেন। ঠিক আছে, ধন্যবাদ। আজকে দেখতে দেখতে একদম সময় শেষের দিকে চলে এসছে, আর সময় নেই। কলকাতায় এবং হাওড়ায় রেগুলার চেম্বার, আর বাইরের চেম্বারও তো রয়েছে 15 দিন অন্তর অন্তর। সব ডক্টরসরাই কিন্তু ওয়েল কোয়ালিফাইড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডক্টরসরা এনবিপিতে রয়েছেন। আপনারা যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারটা খোলা রইল। ম্যাডামকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অনেক কিছু জানতে পারলাম, ইনফরমেশন গ্যাদার করতে পারলাম আজকেও। ভালো থাকবেন, আবার পরবর্তী শোতে দেখা হবে। সবাই সুস্থ থাকুন। ম্যাডাম ধন্যবাদ, শেষ করলাম।